ওকে, তো আমরা এখন আজকে যেটা করব সেটা হচ্ছে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। দ্যাট মিনস লাস্ট দিন আমরা যে টাইপের 5 ধরনের থার্মোমিটার করছিলাম, এর মধ্যে এক ধরনের থার্মোমিটারের নাম ছিল কি, রেজিস্ট্যান্স থার্মোমিটার, তাই না? তো রেজিস্ট্যান্স থার্মোমিটার একটা এক্সাম্পল ছিল প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। তো এই প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার নিয়ে আজকে আমরা পড়বো, এবং এটা খুবই ওয়াইডলি ইউজ হয়, যার কারণে এটা আমরা মানে পড়াশোনা করবো এটা নিয়ে, যে এটা দিয়ে কিভাবে টেম্পারেচার মেজার করা হয়, এটা কি দিয়ে তৈরি, এইসব আর কি। সো প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার এটা হচ্ছে যে প্রিন্সিপালের উপর বেস করে তৈরি, সেটা হচ্ছে কি, যে যদি আমরা কোন একটা মেটালিক ওয়্যারের টেম্পারেচার ইনক্রিজ করি, মানে ইউনিফর্মলি যদি একটা মেটালিক ওয়্যারের টেম্পারেচার আমরা ইনক্রিজ করি, তাহলে সাথে সাথে এটার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স যেটা সেটা ইনক্রিজ হয়। ঠিক আছে, আমরা এটা জানি যে কোন একটা কন্ডাক্টর বা কোন একটা মেটালের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তার রেজিস্ট্যান্স বা রোধ হচ্ছে বৃদ্ধি পায়। সো the device in which temperature can be found by measuring the resistance is called resistance thermometer. যদি এরকম হয় যে আমরা কি করতেছি, এমন একটা ডিভাইস ইউজ করতেছি যে ডিভাইসের মাধ্যমে আমরা টেম্পারেচার মেজার করতেছি বা টেম্পারেচারকে বের করতেছি কিভাবে, যে তার রেজিস্ট্যান্স দেখে আমরা টেম্পারেচার মেজার করতেছি, তাহলে ওই ডিভাইসকে আমরা বলবো রেজিস্ট্যান্স থার্মোমিটার। আচ্ছা, এবং রেজিস্ট্যান্স থার্মোমিটার হিসেবে প্লাটিনাম খুবই খুবই বেশি ইউজ হয়, এক্সটেন্সিভলি ইউজ হয় হচ্ছে প্লাটিনাম। কারণ প্লাটিনাম হচ্ছে খুবই রিজিড বা খুবই শক্ত টাইপের একটা ম্যাটেরিয়াল, এবং ভেরি ডিপেন্ডেবল। এবং এটা যদি আমরা বারবার ইউজ করি, তারপরে হচ্ছে এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো চেঞ্জ হয় না। ঠিক আছে, সো স্যার প্লাটিনামের দাম তো স্যার অনেক স্যার। হ্যাঁ, প্লাটিনামের দামও বেশি। বাট তুমি যদি এটা দিয়ে একটা রেজিস্ট্যান্স থার্মোমিটার তৈরি করো, তখন সেটার উপকারিতা আসলে অনেক বেশি হয়। কি কি উপকারিতা হয়, যে অন্যান্য গ্যাস থার্মোমিটার চাইতে এটা অনেক বেশি ইজিয়ার টু ইউজ করার ক্ষেত্রে এটা অনেক বেশি ইজিয়ার। এবং এটা খুব প্রিসাইজ মেজারমেন্ট দিবে তোমাকে, এক্স্যাক্টলি মানে একেবারে একজ্যাক্ট যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা তোমাকে দিবে। তাহলে তো স্যার ভালোই। ঠিক আছে, এবং খুব হাই অ্যাকুরেসির সাথে আমরা কোনো একটা ওয়্যারের রেজিস্ট্যান্স মাপতে পারি। সো সেইভাবে আমরা বলতে পারি যে এটা খুব অ্যাকুরেট টেম্পারেচার দিতে পারে। এবং এটা রেঞ্জটা হচ্ছে খুব ওয়াইড রেঞ্জ, যেমন হচ্ছে -200°C থেকে 1200°C পর্যন্ত এটা রেঞ্জ। মানে তুমি চাইলে -200°C থেকে 1200°C পর্যন্ত টেম্পারেচার মাপতে পারবা এই একটা থার্মোমিটার দিয়ে। তো বুঝতেই পারতেছো এটা কত বেশি মানে ওয়াইডলি ইউজ করার মতো একটা থার্মোমিটার। এবং এটা খুবই সেন্সিটিভ। এটা সেন্সিটিভিটি হচ্ছে 0.1 ডিগ্রি থেকে 600 ডিগ্রি পর্যন্ত। 0.1 ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্সও খুব সহজেই মেজারমেন্ট করতে পারবা এই প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের সাহায্যে। সো এত অ্যাডভান্টেজের কারণে এই প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার খুব বেশি ইউজ করা হয় আর কি। স্যার সেনসিটিভিটি বলতে মানে এটাতে কি বুঝাইছে স্যার? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে এরকম যে ধরো আহ একটা টেম্পারেচার হচ্ছে তোমার 97°C, আরেকটা টেম্পারেচার ধরো 97.01°C। তো নর্মাল থার্মোমিটারে কি এইটার পার্থক্য বোঝা যায়? স্যার একটু কঠিন হয়ে যায় স্যার বুঝা। এটার মাধ্যমে তোমরা সেটা বুঝতে পারবে। আচ্ছা, তো আমরা এখন একটু দেখার চেষ্টা করব যে এই প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার দিয়ে কিভাবে টেম্পারেচার মেজার করা হয়। ঠিক আছে, তো সেইটা আমরা একটু বের করার চেষ্টা করব। তো আমরা ইনিশিয়ালি আমরা যেটা জানি যে আহ, একটা কন্ডাক্টিং ওয়্যারের টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে তার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে বৃদ্ধি পায়। So depending on this property, platinum resistance thermometer এটা হচ্ছে কনস্ট্রাক্ট করা হয়েছে। সো
এই জিনিসটা আসলে আসছে বিজ্ঞানী ক্লডিয়াস ওনার একটা রিলেশনের মাধ্যমে। উনি আসলে ফার্স্ট সেই রিলেশনটা দেন। রিলেশনটা কি? যে আর থিটা সমান সমান আর নট ওয়ান প্লাস আলফা থিটা। ঠিক আছে, আর থিটা সমান সমান আর নট ওয়ান প্লাস আলফা থিটা। এখানে আর থিটা হচ্ছে আমার কোন একটা নির্দিষ্ট তাপমাত্রাতে একটা ওয়্যারের রেজিস্ট্যান্স কত। আর নট হচ্ছে কি? আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেজিস্ট্যান্স কত। আলফা হচ্ছে আমি যে মেটালটা যে ওয়্যারটা ইউজ করতেছি সেই ওয়্যারের কোএফিসিয়েন্ট অফ ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স, সেই জিনিসটা কত। এবং যেটা ডিপেন্ড করবে কার উপর? যেটা ডিপেন্ড করবে হচ্ছে আহ ওই ওয়্যারের নেচার এবং তার প্রপার্টির উপর। ঠিক আছে, বিভিন্ন ওয়্যারের জন্য এটার মান ডিফারেন্ট হতে পারে বা ডিফারেন্ট হবে। ঠিক আছে। তার আলফা রেট একটু ডিপলি বললে ভালো হয় স্যার, বুঝি না আচ্ছা, ক্লিয়ার। আলফা জিনিসটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে আমি যে মেটাল বা ম্যাটেরিয়াল নিছি সেই ম্যাটেরিয়ালের প্রপার্টি। যে আহ ধরো তুমি এটা সিম্পলি অন্য কোনো কিছু কথা চিন্তা করো, যে তো আমি এক আহ, 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধি করলাম এবং 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধির জন্য প্লাটিনামে হয়তো একরকম কি হবে, রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। এখন গোল্ডে কি সেম একেবারে সমান পরিমাণ কি হবে, না স্যার, রেজিস্ট্যান্স না বৃদ্ধি পাবে? না স্যার। পাবে না। আবার তুমি যদি কপার নাও, কপারেও কিন্তু সেম হবে না, একটু ডিফারেন্ট হবে। সো এটাই হচ্ছে আলফার মান। মানের উপর আলফার মানটা আসলে তোমাকে বলে দিবে যে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইলে, 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধি পাইলে ওই পার্টিকুলার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তোমার রেজিস্ট্যান্স কতটুকু ইনক্রিজ হবে, সেটার মান হচ্ছে আলফা। জি স্যার, ঠিক আছে। তো বিজ্ঞানী ক্লডিয়াস উনি যে ফর্মুলাটা দেন সেটা হচ্ছে আর থিটা সমান সমান আর নট ওয়ান প্লাস আলফা থিটা। তো এটা আমি বিস্তারিত ভাবে তোমাদের দেখাচ্ছি। আমাকে 1 মিনিট একটু সময় দাও, আমি একটু ক্যামেরাটা অন করি। কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। তো বিজ্ঞানী ক্লসিয়াস উনি অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা দেন সেই ফর্মুলাটা যদি আমি লিখি, সেই ফর্মুলাটা হচ্ছে এরকম, যে আর থিটা সমান সমান আর নট প্লাস আর নট আলফা থিটা। এখানে ব্যাপারটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেজিস্ট্যান্স থাকে আর নট। এরপরে ব্যাপারটা হচ্ছে এরকম, যে ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্ট্যান্স হচ্ছে আর নট, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্ট্যান্স একটু বৃদ্ধি পাবে। কতটুকু বৃদ্ধি পারবে? আর নটের সাথে আর নট ইন্টু আলফা ইন্টু 1। 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কতটুকু বৃদ্ধি পাবে?
এটা হচ্ছে আর নট সমান সমান আর নট আলফা, ঠিক আছে। এখানে 1 না দিলেও চলবে, ব্যাপারটা হচ্ছে এরকম, আর নট আলফা বৃদ্ধি পায়, ঠিক আছে। তো 2 ডিগ্রি সেলসিয়াস এটা দুইবার বৃদ্ধি পাবে, আর নট আলফা প্লাস আর নট আলফা। তাহলে এখান থেকে আমরা তো চাইলে লিখতে পারি যে আর টু সমান সমান আর নট প্লাস 2 আর নট আলফা, ঠিক আছে। তো 3 ডিগ্রি সেলসিয়াস এর ক্ষেত্রে কি হবে, এটাকে চাইলে লেখা যায় না এরকম, আর নট প্লাস 3 আর নট আলফা, লেখা যায়। জি স্যার। আচ্ছা, তো এইটাকেই যদি আমি একটু সাজায় লিখি তাহলে ব্যাপারটা হয় না এরকম, আর নট প্লাস 1 প্লাস স্যার একবার দেখা একটু যায় না ইয়ে করতে স্যার, এখানে মাইনাস দিছেন কেন? আর 3 না, আমি তো কোথাও মাইনাস দিই নাই, প্লাস দিচ্ছি। স্যার ওটা ইকুয়াল মেবি নাকি? হ্যাঁ, স্যার, ওই যে R2 তারপরে যে আর নট, এটার মধ্যখানে কি মাইনাস না প্লাস, এটা বুঝে যাচ্ছে না। এটা 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 সমান সমান equal। স্যার নিচেরটার কথা বলছে আর থ্রি ওটা ইজিক্যাল টু হবে। আচ্ছা, আচ্ছা, তো এখানে আর নট 1 প্লাস 3 আলফা, তো আমরা দেখতেছি যে যত ডিগ্রি সেলসিয়াস তত আলফা, তার মানে কি এটা জেনারেল ইকুয়েশন যদি লিখি, জেনারেল ইকুয়েশনটা এরকম হয় না যে আর থিটা সমান সমান আর নট প্লাস 1 প্লাস আলফা থিটা, জেনারেল ইকুয়েশনটা এরকম হয়। তো এটাই হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াস দিয়েছেন যে ফর্মুলার সাহায্যে আমরা কি করতে পারি, যে কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমার কত, রেজিস্ট্যান্সের মান কত, সেই রেজিস্ট্যান্সের মানটা আমরা বের করতে পারি। যেখানে আর নট হচ্ছে, আর নট ইজ দ্য রেজিস্ট্যান্স at zero temperature, theta is the temperature at which we may measure the resistance, আর থিটা হচ্ছে কি, আর থিটা is the resistance at theta degree Celsius temperature, alpha is the coefficient of increase in resistance, and whose value always depend on the nature and the property of the wire. তো এখন দেখো, তো এই ফর্মুলা আমরা জানলাম, তো এই ফর্মুলার সাহায্যে আমরা কি করব, এই ফর্মুলার সাহায্যে আমরা প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারে টেম্পারেচার মেজারিং ইকুয়েশনটা বের করব। সো ফর্মুলাটা কি, আর থিটা সমান সমান আর নট 1 প্লাস আলফা থিটা, এটা হচ্ছে সেই ফর্মুলা। তো এখান থেকে আমাদের আসলে কি বের করতে হবে, থিটার মানটা বের করতে হবে, তাই না? থিটার মানটা আমাদের বের করতে হবে। তো থিটার মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা বের করি যে থিটার মান কত হয়, দেখি যে আর থিটা সমান সমান আর নট প্লাস আর নট আলফা থিটা। তাহলে থিটার মান যদি বের করতে চাই তাহলে এটা এর পাশে নিয়ে আসতে হবে, তাহলে থাকবে আর থিটা মাইনাস আর নট সমান সমান আর নট আলফা থিটা, ঠিক আছে। তো থিটা সমান সমান কি হবে, আর নট আলফা দিয়ে এই পাশে ভাগ করে দিতে হবে, তো ব্যাপারটা হবে এরকম, আর থিটা মাইনাস আর নট আর নট আলফা, ঠিক আছে। দ্যাট মিন্স আর থিটা মানে হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেজিস্ট্যান্সের মান কত, আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেজিস্ট্যান্সের মান কত, আর আলফা হচ্ছে কি, কোএফিসিয়েন্ট অফ ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স অফ এ মেটালিক ওয়্যার। এখন কাহিনী হচ্ছে এই আলফার মানটা আমরা কোত্থেকে পাবো, আলফার মানটাও তো আমাদের জানা দরকার। তো আলফার মান পাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে ক্যালিব্রেট করতে হবে, যে আমরা দেখবো 100 ডিগ্রি সেলসিয়াসে আসলে রেজিস্ট্যান্সের মান কত।
তো 100 ডিগ্রি সেলসিয়াস রেজিস্ট্যান্সের মান কত সেটা দেখে আমরা সেই অনুপাতে একটা ইকুয়েশন লিখবো, সেটা হচ্ছে এরকম R100 সমান সমান R0 1 প্লাস আলফা 100। ঠিক আছে, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের জন্য একটা ইকুয়েশন। ঠিক আছে, সো এখান থেকে আমরা কি করব, এখানে যেহেতু আমরা R100 ও জানি, R0 ও জানি, আবার থিটার মানও জানি, থিটার মান হচ্ছে 100, তো এখান থেকে আমরা খুব সহজে আলফার মানটা বের করে ফেলতে পারবো। কিভাবে, যে R100 সমান সমান R0 প্লাস R0 আলফা 100, তো জিনিসটা হবে R100 মাইনাস R0 সমান সমান 100 আলফা R0, বা এখান থেকে আলফার মান যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে, R100 মাইনাস R0 ডিভাইডেড বাই আর নট 100। 100। তাই হয় না? স্যার এখানে কি 100 ছাড়া অন্য কিছু দিয়ে করা যেত স্যার? এখানে তুমি 100 না দিয়ে অন্য কিছু দিয়েও করতে পারবা। ঠিক আছে, আর আর এর ক্ষেত্রে কি স্টেম বিন্দু 100 নাকি আরো বেশি? হ্যাঁ হ্যাঁ, এই যে আর এর মানটা বের করছেন না, এখানে কি স্টেম বিন্দু 100 হবে নাকি অন্য কিছু? কোথায় আর এমন বের করছি? স্যার আর স্যার ও বলতে চাইতেছে যে ওইখানে যে 100 দিলেন ওটা তো স্টিম বিন্দুর জন্য বের করছেন, সেটা বলতেছেন আমি। হ্যাঁ, স্টিম পয়েন্টের জন্য বের করছি। হ্যাঁ স্যার এটাই বলছি, এটাই বলছি। তো ওটা তো আমরা যে কোনো টেম্পারেচারের জন্য আমরা বের করে নিতে পারি। হ্যাঁ, এইটা তোমরা যে কোনো টেম্পারেচারের জন্য বের করে নিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু যেটা হয়েছে, ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে নর্মালি যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে আইস পয়েন্ট, তো আরেকটা এক্সট্রিম পয়েন্টের জন্য বের করা হবে। কিন্তু তুমি যদি অন্য ফর্মুলার জন্য বের করো, তোমার মানে এটা কোনো প্রবলেম হবে না। কিন্তু ব্যাপার যেটা হয়েছে যে তুমি যখন নর্মালি ম্যাথটা করবা তখন দেখবা যে সবাই স্টিম পয়েন্টের ক্ষেত্রেই তোমার মানে স্টিম পয়েন্ট ধরেই তোমার ম্যাথ গুলা তৈরি করা আছে। স্যার পানির ক্ষেত্রে তো মানে স্টিম পয়েন্ট 100, যদি অন্য কোনো মানে বস্তু হয়, ম্যাটেরিয়াল। হ্যাঁ, তুমি যে কোনো কিছু দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। স্যার এই ম্যাথ, এমন ম্যাথ কি আসতে পারে পরীক্ষায়? হ্যালো, আচ্ছা, এখন যেটা হবে সেটা হচ্ছে আলফার মানটা আমি যদি এখানে বসায় দিই তাহলে হচ্ছে আমার থিটার মানটা বের হয়ে আসবে। তো এখানে যে আলফা আছে সেই আলফার মানটা আমরা এখানে বসায় দিই। তো কিভাবে বসাবো, theta is equal to r theta minus r naught divided by r naught into r100 minus r naught divided by 100 r naught। ঠিক আছে, তো এখানে কি হবে, আর নট কাটা যাবে, তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই r100 মাইনাস r নট ডিভাইডেড বাই
100। তো আমরা লব আর হরকে যদি গুণ করে দেই, ভাগ করে দেই, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এরকম লেখা যায় না, r থিটা মাইনাস r নট ডিভাইডেড বাই, যদি ভাগ করে যায় তখন গুণ করে দিলে কি হয়, একটা উল্টে যায় না, উল্টে গিয়ে উপরে চলে যায়। তো উপরে চলে গেলে ব্যাপারটা তো হবে এরকম যে 100 ডিভাইডেড বাই আর 100 ডিভাইডেড বাই আর নট। আলটিমেটলি যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হবে এরকম, r থিটা মাইনাস r নট ডিভাইডেড বাই আর 100 মাইনাস r নট ইনটু 100, that is theta p. ঠিক আছে, theta p is equal to r theta minus r naught divided by r 100 minus r naught into 100. কোন লাইন বুঝতে পারো না এমন আছে? স্যার লাস্টের এরা বুঝলাম না স্যার, লাস্টে যে লাইন গুলা করলেন। আচ্ছা, আগে যেখানে আমরা থিটার মান বের করছিলাম সেখানে আলফা ছিল না? যে হ্যাঁ, সেই আলফার জায়গায় আমি আলফার মানটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে থিটা ছিল, আগেরটা ছিল থিটা ইজ ইকুয়াল টু আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট আলফা। তো সেইখানে আলফার জায়গায় আমি হচ্ছে আলফার মানটা বসিয়ে দিচ্ছি যে আর 100 মাইনাস আর নট ডিভাইডেড বাই 100 আর নট। তো এরপরে আর নট কাটছি, কাটলে কি হয়েছে, আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর 100 ডিভাইডেড বাই 100। তো এরপরে এটাকে আমরা গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে কি হয়, 100টা উপরে চলে গেছে। জি স্যার বুঝছি। সো ফাইনালি যে ইকুয়েশনটা আসছে সেটা হচ্ছে কি, আর এখানে থিটার নিচে কি দিবেন, ওই যে সে বক্স করে দিবেন যে, ও থিটার নিচে আমি জাস্ট পি দিয়ে বোঝাইছি প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। তো এটা ওরকম কিছু না, আমি থিটা পি দিয়ে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারটাকে মেজার বোঝাইছি যে এটা যেহেতু প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের জন্য এই জন্য থিটা পি দিস। দ্যাট মিন্স এটা নরমাল থিটা, থিটা ইজ ইকুয়াল টু আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর 100 মাইনাস আর নট ইনটু 100। সো এখানে আমরা আগে থেকেই যেহেতু জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের রেজিস্ট্যান্সের মান কত সেটা আমরা জানি। 100 ডিগ্রি সেলসিয়াসে প্লাটিনাম রেজিস্ট্যান্সের থার্মোমিটারের রেজিস্ট্যান্সের মান কত সেটাও আমরা জানি। তো এখন শুধুমাত্র একটা আননোন টেম্পারেচারে যদি আমরা আননোন টেম্পারেচারের মধ্যে যদি প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার রাখি তাহলে সেখানে একটা নতুন রেজিস্ট্যান্স আসবে। সেই নতুন রেজিস্ট্যান্সের মানটা যদি আমি বসাই তাহলেই সেখান থেকে ক্যালকুলেশন করে টেম্পারেচার মানটা বেরিয়ে আসবে। স্যার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেজিস্ট্যান্স গুলাকে প্রশ্নে স্যার দেওয়া দেওয়া থাকবে হ্যাঁ, স্যার? প্রশ্নে দেয়া থাকবে। স্যার একটা কোশ্চেন ছিল, বলো। স্যার এটা তো শুধু প্লাটিনামের জন্য, প্লাটিনাম মেটালের জন্যই কি শুধু ইউজ করা যাবে নাকি অন্য যে কোনো মেটালের জন্য ইউজ করা যাবে? এই রেজিস্ট্যান্স মানে ইসের নামই তো হচ্ছে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার, অন্যটা কেউ ইউজ করবে না। স্যার রেজিস্ট্যান্স কে আমরা বাংলা কি যে বলা যায়? রেজিস্ট্যান্স কে আমরা যে বাংলা বলে রোধ। এইচএসসি লেভেলের যে মানে ম্যাথ গুলো করে আছি, ওখানে শুধু দেখলাম যে তাপমাত্রা গুলো দেওয়া থাকতো কিংবা রোদ গুলো দেওয়া থাকতো, সেখান থেকে আমরা বের করতাম, ওখানে কোনো মেটাল উল্লেখ থাকতো না। সেখানে কি তোমার এই ম্যাথ ছিল? এই ম্যাথ থাকার কথা না এই এসএসসি লেভেলে। স্যার ছিল ওই তাপগতিবিদ্যার প্রথম মানে অধ্যায়ের মানে প্রথম পার্টে কিছু সূত্র ছিল, এই সূত্রটাও ছিল ওখানে। আমি জানি না, কিন্তু এটা হচ্ছে, আমি তোদের কিছু ম্যাথ দেখাই, সমস্যা নাই, তারপরে দেখো তোমরা এখান থেকে তোমার ইন্টারের বইয়ে কেমন ছিল আমি ঠিক বলতে পারবো না।
কিন্তু Okay, আমরা sir. যে স্কেল নিয়ে মানে যে থার্মোমিটার নিয়ে কথা বলতেছি এই থার্মোমিটারের নামই হচ্ছে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার, ঠিক আছে? তো এখানে তো প্লাটিনামের জি, কথাই স্যার। আসবে। আর সিম্পলি যে প্রথমে যে ফর্মুলাটা দেখাইলাম আর থিটা সমান সমান আর নট 1 প্লাস আলফা থিটা, এইটা যে কোনো কিছুর ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, প্রথম আপনি ম্যাথ গুলো আগে একটু দেখেন, তারপর আমি ওটা বলছি। প্রথম ফর্মুলাটা যে কোনো মেটালের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু দ্বিতীয় ফর্মুলাটা অবশ্যই প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের জন্য প্রযোজ্য। স্যার ওই যে লাস্টে যে থিটা পি করলেন ওইটা না, হ্যাঁ, ওইটা শুধু প্লাটিনামের জন্য। এটা শুধু প্লাটিনামের জন্য। আচ্ছা, এই যেখানে দেখেন একটা ম্যাথ বলা আছে, দ্য রেজিস্ট্যান্স অফ এ প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার at the ice point is 5 ohm. প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারে আইস পয়েন্ট মানে হচ্ছে 0°C টেম্পারেচারে রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম। আর এক স্টিম পয়েন্ট মানে 100°C ইট ইজ 5.93 ওহমস। এবং স্টিম পয়েন্ট মানে 100°C টেম্পারেচারে এটা হচ্ছে 5.93 ওহমস। when the thermometer is inserted in a hot bath, যখন এই থার্মোমিটারটাকে একটা হট বাথে ইনসার্ট করা হবে, the resistance of the platinum wire is 5.795 ohm. যখন এটাকে একটা আননোন টেম্পারেচার একটা হট বাথে এই থার্মোমিটার থেকে ইনসার্ট করা হলো, তখন আমরা যে রেজিস্ট্যান্স পাইলাম সেটা হচ্ছে 5.795. সো এখন we have to calculate the টেম্পারেচার, মানে ওই হট বাথের টেম্পারেচারটা কত সেটা বের করতে হবে। তো এখানে দেখো তোমার আর থিটার মান দেয়া আছে আর 100 এর মান দেয়া আছে, ঠিক আছে? আর থিটার মান দেয়া আছে আর 100 এর মান দেয়া আছে। আর থিটা আর নট আর 100 সবগুলাই দেয়া আছে। আর নট হচ্ছে আর নট মানে হচ্ছে 0°C টেম্পারেচার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 5। আর 100 দেয়া আছে হচ্ছে 5.93, আর থিটা দেয়া আছে 5.795। সো এখন আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে থিটার মান কত। স্যার আমাদের আলফার মান, স্যার আলফার মান তো তোমার লাগবে না, তোমার ফর্মুলা থেকে আলফা লাগতেছে। ও জি স্যার, এখানে তো প্লাটিনামের। এই তোমরা যে এই ফর্মুলাটা ইউজ করবা, এই যে থিটা পি সমান সমান আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর 100 বাই আর নট। স্যার 588.88 ডিগ্রি সেলসিয়াস। না, এত লাগবে কেন? স্যার মানে সূত্রে ফেলার পরে তো এটাই দেখতেছি আসতেছে। একটু কোথাও ভুল করছো। এটা অবশ্যই 100 নিচে হবে। স্যার কোশ্চেনটাতে একটু দেয়া যাবে তো? স্যার এগুলো ক্লাসরুমে আপলোড করে দেবেন না স্যার? অনেক আগে দেওয়া হচ্ছে। নিচের গুলো স্যার খেয়াল করে নাই স্যার, সরি। স্যার আমার তো মনে হয় ঠিকই আছে, আমার ক্যালকুলেশনে আমি খেয়াল করলাম যে ভুল নাই। স্যার তাহলে এখানে আর থিটা আর 0 হচ্ছে 5, আর আর 100 হচ্ছে হইলো 5.93, আর থিটা হচ্ছে হইলো 5.795, এটা না? হ্যাঁ, তুমি একটু লজিক্যালি চিন্তা করো। 5 আর 5.93 এর মাঝখানে 5.795 না? 5 যদি 0 এর জন্য হয় আর 5.93 যদি জি 100 এর স্যার। জন্য হয়, তাহলে 5.795 কি এর মধ্যে না? জি স্যার স্যার। এর মধ্যে হলে 85.48 আসে স্যার। হ্যাঁ 85.48, হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার। স্যার ওইটা একটু স্ক্রিন শেয়ার করে দেখাইতে বলেন।
আমি তো ভাই মুখে মুখে কইরা ফেলাইছি ভাই, ক্যালকুলেটরে ডাইরেক্ট বসে। হ্যাঁ স্যার আচ্ছা। 85.4। হ্যাঁ, বাকিরা একটু করার ট্রাই করুক, তারপরে না পারলে আমি করে দেবো। আর যাদের হ্যাঁ হয়ে স্যার, এখানে গেছে, যাদের হয়ে গেছে তারা 15 নাম্বারটা করো, 15 নাম্বার 17 নাম্বার এগুলো করো। আচ্ছা 14 নাম্বারটা তাহলে একটু করে দেন। হ্যাঁ, বাকিদের কি অবস্থা? স্যার করতেছি। আচ্ছা, যাদের 14 হয়েছে 15 15 করো, 15 হইলে 17 করো। স্যার এই 15 নম্বরের কোশ্চেনটা একটু বুঝিয়ে দেন। এখানে তো স্টিম পয়েন্ট এগুলা ইয়ে করেন নাই। এখানে তারা সহজভাবে আছে, 0 আর 100 বলে দেয় আছে। আর উপরে যে 2.585 ওহম আর ওইটা কি? এখানে বলছে যে resistance of a platinum based thermometer at 2.585 ohms and 3.510 ohms at 0 and 100 degree Celsius respectively, মানে 0 এর জন্য হচ্ছে 2.585 আর 100 এর জন্য হচ্ছে 3.510। সো যখন when placed in a hot bath, যখন আমরা প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারটা একটা হট বাথে প্লেস করলাম, the resistance is found to be 9.098. হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। স্যার এই 15 নাম্বারের অ্যান্সার কত? 15 অ্যান্সার ভালোই বেশি হবে, 704.10। হইতে পারে এরকম। জাস্ট সিম্পলি ফর্মুলাটা বসাবা যে থিটা পি ইজ ইকুয়াল টু, আচ্ছা 15 নম্বরে 700.704 আসে। হতে পারে, আমি ঠিক অ্যান্সার জানি না এবং এটা অ্যান্সার তো বেশি হবে স্বাভাবিকভাবে। তো ফর্মুলাটা হচ্ছে আর থিটা মাইনাস আর নট আর নিচে হচ্ছে আর 100 ডিভাইডেড বাই আর নট, আর 100 ডিভাইডেড বাই আর নট ইন্টু 100। স্বাভাবিকভাবে এই ফর্মুলাতেই সবগুলো ম্যাথ হয়ে যাবে। কারণ 14 নম্বরের ক্ষেত্রে এটা কি ছিল, আর থিটার মান ছিল কত, 5.795, ঠিক আছে 5. স্যার আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে 14 নম্বরে, মানে আমি আর থিটার মানে আর 0 আই সেটটা না বসায় আর থিটারটা বসাইছি, তো এই জন্য উল্টাপাল্টা হয়েছে। আর নট মানে হচ্ছে 5 আর এটা হবে 5.93 মাইনাস 5 ইন্টু 100। এখন জাস্ট ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর দিয়ে মান বসাবি। খুবই সহজ ম্যাথ। জি স্যার 17 পর্যন্ত হয়েছে। 18 নাম্বারটা করো তো। 18 নাম্বারটা হচ্ছে একেবারে প্রথম লাইনের যে ফর্মুলা ছিল, আর থিটা সমান সমান আর নট 1 প্লাস আলফা থিটা, ওই ফর্মুলা দিয়ে হবে।
এখানে শুধু বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ এ প্লাটিনাম ওয়্যার এট 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াসে প্লাটিনাম ওয়্যারের রেজিস্ট্যান্স কত হবে? এখানে দেয়া আছে রেজিস্ট্যান্স এট 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 2.585 ওহম। আলফার মান দেয়া স্যার আছে 17 নম্বরের অ্যান্সার হচ্ছে 422। স্যার 18 তে 25 ডিগ্রি সেলসিয়াস কি কেলভিনে নিতে হবে? না না, কেলভিনে নেওয়া লাগবে না। কেলভিনে দেওয়া লাগবে না। আলফার মান দেয়া আছে আর নটের মান দেয়া আছে। সো আর থিটার মানটা বের করতে হবে। ফর্মুলা হবে এরকম, আর থিটা সমান সমান আচ্ছা স্যার, স্যার হ্যাঁ এখানে যে আমরা ওই যে থিটার মানটা বের করছি না, দিছি ওইখানে সেলসিয়াস, যদি বলতো যে কেলভিনে মান বের করো, তাহলে তো 273.16 কেলভিন দিতাম না? আচ্ছা, এখানে তোমরা সেলসিয়াসে বের করছো তাই হ্যালো না? স্যার। হ্যাঁ, এখানে তোমরা সেলসিয়াসে বের করছো। যদি কেলভিনে বের করতে বলতো তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সেলসিয়াসে বের করা যে টেম্পারেচার আছে সেটাকে পরবর্তীতে কেলভিনে কনভার্ট করতে হবে। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, সো সেলসিয়াসে যেটা বের করতেছো, আচ্ছা, যদি কেলভিনে বের করতে বলে বা ফারেনহাইটে বের করতে বলে তখন যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকেই যেটা যে অ্যান্সার বেরোচ্ছে সেটাকে কেলভিনে কনভার্ট করতে হবে বা ফারেনহাইটে কনভার্ট করতে হবে। 2.83 আসছে। 2.83, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। জি স্যার 2.83 হবে। তো এখানে যে আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা তোমরা বাসায় করো, করার পরে আমাকে বলো এটা কত অ্যান্সার হয়, ঠিক আছে? ওকে আচ্ছা, এখন আমরা দুইটা ইফেক্ট নিয়ে পড়বো। একটা নাম হচ্ছে সিবেক ইফেক্ট আর একটা নাম হচ্ছে ফেলসিয়ার ইফেক্ট। তো সিবেক আর ফেলসিয়ার ইফেক্ট জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এরকম, আহ, ধরো তোমার কাছে দুইটা আলাদা আলাদা মেটাল আছে, হ্যাঁ, একটা মেটাল এ আর একটা মেটাল বি। এই দুইটা মেটালকে তুমি হচ্ছে সংযোগ করবে, ঠিক আছে? সংযোগ করলে বলো কি অবস্থা হবে, মানে দুই পাশে দুটো সংযোগ বিন্দু তৈরি হবে না? জি স্যার। ধরো তোমার কাছে দুইটা মেটাল ওয়্যার আছে, সেই মেটাল ওয়্যারকে তুমি হচ্ছে কানেক্ট করলা, তো দুই পাশে দুইটা সংযোগ বিন্দু হবে। সেই সংযোগ বিন্দুতে তুমি যদি এরকম করো যে সংযোগ বিন্দুর এক পাশে সংযোগ বিন্দুকে অনেক বেশি হায়ার টেম্পারেচারে রাখো, আরেক পাশের সংযোগ বিন্দুকে লোয়ার টেম্পারেচারে রাখো। মানে এক পাশের সংযোগ বিন্দুতে তুমি ধরো হচ্ছে বরফ কুচি দিলা, আরেক পাশের সংযোগ বিন্দুতে তুমি হচ্ছে কিছু গরম পানি দিলা। তো এরকম করে যদি রেখে দাও তাহলে একটু পরে দেখবা যে এই দুইটা ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এই ঘটনাটাকে বলা হয় সিভেক ইফেক্ট। যে when স্যার two, তো আর করে বলবেন স্যার, বুঝিনি স্যার। হ্যাঁ, when two dissimilar metals make two junctions, যদি দুইটা আলাদা আলাদা মেটাল দুইটা জাংশন তৈরি করে এবং one of them being heated, একটা এবং একটা জাংশনে তুমি হচ্ছে গরম পানি দিলা বা হিট করলা, while the other junction is keep cold, আরেকটা জাংশনে তুমি কি করলা, বরফ কুচি দিলা, ঠিক আছে? তো একটা জাংশনে হচ্ছে ঠান্ডা থাকবে, আরেকটা জাংশন হচ্ছে গরম থাকবে। সো এইরকম যদি হয় তাহলে দেখবা যে এইখানে যে একটা সার্কিট কমপ্লিট হয়েছে, যে সার্কিটে কোনো ব্যাটারি নাই, কোনো সেল নাই, বাট তারপরেও এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে? এই এই ইফেক্টটাকে বলা হয় সিবেক ইফেক্ট।
আর এই ইফেক্টটারই উল্টো আরেকটা ইফেক্ট আছে, সেটার নাম হচ্ছে পেলশিয়ার ইফেক্ট। পেলশিয়ার ইফেক্টটা কেমন, যে যদি তুমি দুইটা ডিসিমিলার মেটালের দিয়ে দুইটা জাংশন তৈরি করো এবং তুমি একটা ব্যাটারি ইউজ করে এই জাংশনের মধ্য দিয়ে তুমি কারেন্ট ফ্লো করো, মানে দুইটা ডিসিমিলার মেটাল দিয়ে তুমি দুইটা জাংশন তৈরি করছো এবং একটা সার্কিট কমপ্লিট করছো, এবং এই সার্কিটের মধ্যে তুমি একটা ব্যাটারি কানেক্ট করে দিছো, যার কারণে এই ডিসিমিলার মেটালের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তো এরপরে দেখবা হঠাৎ করে যদি তুমি খেয়াল করো, দেখবা যে দুইটা জাংশনের মধ্যে একটা জাংশন ঠান্ডা হয়ে গেছে, একটা জাংশন গরম হয়ে গেছে। ঠিক আছে, এটা এই ইফেক্টকে বলা হয় পেলশিয়ার ইফেক্ট। স্যার এটা আবার একটু বলেন। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বিসমাথ একটা মেটাল আর এপাশে কপার একটা মেটাল, দুইটা মেটালকে জোড়া দেওয়া হয়েছে এবং এর মাঝখানে একটা ব্যাটারি রাখা হয়েছে। ব্যাটারি রাখলে কি হবে, এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তো এরকম করে যখন অবস্থা, তখন আমরা দেখতে পাই যে এই পাশে যে একটা সংযোগ বিন্দু আছে আর এই পাশে একটা সংযোগ বিন্দু আছে, এর মধ্যে একটা সংযোগ বিন্দু ঠান্ডা হয়ে গেছে আর একটা সংযোগ বিন্দু গরম হয়ে গেছে। বুঝে গেল? স্যার গরম আর ঠান্ডা কেন হয়েছে? আচ্ছা, গরম আর স্যার ঠান্ডা বুঝতে পারছি। কেন হয়েছে সেটা হচ্ছে যখন দুই পাশে দুইটা মেটাল আছে এবং সেখান দিয়ে যখন তোমার কারেন্ট প্রবাহিত হবে, বা তুমি যদি জিনিসটাকে অপোজিট ভাবে চিন্তা করো, আগেরটার কথা চিন্তা করো, যে এখানে তুমি কিছু ঠান্ডা কিছু রাখছো, এখানে গরম কিছু রাখছো, এখানে তোমার কিছু থার্মো ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়। ঠিক আছে, ঠান্ডা গরমের কারণে বা হিটের পার্থক্যের কারণে এই মেটালগুলোর মধ্যে তোমার এক ধরনের বিভব পার্থক্যের তৈরি হয়, এবং বিভব পার্থক্য তৈরি হওয়ার কারণে দুই পাশে স্বাভাবিকভাবে কোনো জায়গায় যদি বিভব পার্থক্য তৈরি হয় তখন কি হবে, তখন তো সেখানে কারেন্ট উৎপন্ন হবে, তাই না? আর এই ঘটনাটা তার উল্টা ঘটনা, যে তুমি এখানে বিভব পার্থক্য তৈরি করে দিছো, যেহেতু দুই পাশে দুইটা ডিফারেন্ট মেটাল আছে, তো সেখানকার ইলেকট্রনের পরিমাণ বা ইলেকট্রনও ডিফারেন্ট, ইলেকট্রনের পরিমাণটা ডিফারেন্ট আছে। তো সেইখানে এক ধরনের মানে এই জাংশনের মধ্যে কোন একটা জায়গায় তোমার হিট প্রডিউস হয়েছে, আবার কোনো জায়গায় হিটটা কমে গেছে। স্যার একটাতে লাগবে হচ্ছে সেম মেটাল আর একটাতে হচ্ছে দুইটাই মানে সেম, সিমিলার। দুইটাই ডিসিমিলার মেটাল লাগবে, কোনোটাই সেম মেটাল লাগবে না। শুধু ওই ব্যাটারি আর হলো বোল্ট মিটার লাগানোর জন্য আলাদা আলাদা কাজ হবে। হ্যাঁ। আচ্ছা, এরপরে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল মানে কি? সমুষ্ণ প্রক্রিয়া। আইসো মানে হচ্ছে সমান আর থার্মাল মানে হচ্ছে উষ্ণতা। তো আইসোথার্মালের মিনিং কি দাঁড়াইলো? সমুষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, বা আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, এই প্রসেসটা কি? এই প্রসেসটা হচ্ছে এরকম: when a gas undergoes a change in pressure and volume at constant temperature, the gas is said to be undergo an isothermal change. দ্যাট মিন্স কোন একটা গ্যাসের তাপমাত্রাটাকে আমি কনস্ট্যান্ট রেখে বা ফিক্স রেখে যদি প্রেসার বা হচ্ছে ভলিউমের পরিবর্তন করি, তাহলে এই গ্যাস যে ধরনের চেঞ্জের মধ্য দিয়ে যায় এই চেঞ্জকে বলা হয় আইসোথার্মাল চেঞ্জ। আর এই আইসোথার্মাল চেঞ্জ যে প্রসেসে হয় সেই প্রসেসটাকে আমরা বলি আইসোথার্মাল প্রসেস। দ্যাট মিন্স কোন একটা প্রসেসের সময় যদি ওই গ্যাসের তাপমাত্রাটাকে ফিক্স রাখা হয় এবং তার প্রেসার এবং ভলিউমটাকে পরিবর্তন করা হয়, তাহলে যে ধরনের পরিবর্তন হয় এই ধরনের পরিবর্তনকে বলা হয় আইসোথার্মাল বা সমুষ্ণ প্রক্রিয়া বা সমুষ্ণ পরিবর্তন। এবং এই আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে বা সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তনের যে রিলেশন, এই রিলেশনটা বয়েলের সূত্র মেনে চলে, এবং কার্নোট সাইকেলও এই আইসোথার্মাল প্রসেসের উপর কাজ করে। এবং আমি যদি চাপ এবং আয়তনের একটা গ্রাফ ড্র করি, তাহলে সেই গ্রাফটা হবে হচ্ছে এরকম।
ঠিক আছে, আমরা জানি বয়েলের সূত্র কেমন, পি ইজ প্রপোর্শনাল টু 1/v, দ্যাট মিন্স ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো যেখানে আমার ভলিউমের মান কম সেখানে আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি, একটা বেশি হলে আরেকটা কমে যায়। সো এখানে যে এরকম আমার ভলিউমের মান কম, এখানে প্রেসারের মান হচ্ছে অনেক বেশি। আস্তে আস্তে ভলিউমের মান যত বাড়তে থাকবে প্রেসারের মান তত কমতে থাকবে। ভলিউমের মান বেশি, প্রেসারের মান কম। আবার এখানে প্রেসারের মান কম, ভলিউমের মান, এখানে হচ্ছে প্রেসারের মান বেশি, ভলিউমের মান কম। এখানে এখানে হচ্ছে প্রেসারের মান কম, ভলিউমের মান বেশি। ঠিক আছে, তো এই ধরনের যে প্রসেস, এই প্রসেসকে বলি আমরা আইসোথার্মাল প্রসেস বা সমউষ্ণ প্রক্রিয়া। সমউষ্ণ প্রক্রিয়া কি, যে সমউষ্ণ প্রক্রিয়া হচ্ছে তাপমাত্রা এটাকে ফিক্স রেখে যদি আমরা চাপ এবং আয়তনের পরিবর্তন করি তাহলে যে ধরনের পরিবর্তন হয় এই পরিবর্তনকে বলা হয় আইসোথার্মাল চেঞ্জ বা সমউষ্ণ পরিবর্তন। আর এইটাই এর ডেফিনেশন কি 1 নম্বরের জন্য আসতে পারে আমাদের কোশ্চেনে? হ্যাঁ আসতে পারে। আচ্ছা, আইসোথার্মাল চেঞ্জের কন্ডিশন গুলা কি কি? এই কন্ডিশন গুলো হচ্ছে এরকম যে আইসোথার্মাল চেঞ্জের জন্য যে কন্টেইনারের মধ্যে গ্যাসটা রাখা হয়েছে সেই কন্টেইনারটাকে অবশ্যই গুড কন্ডাক্টর অফ হিট হইতে হবে। The thermal capacity of the surrounding should be very high, এবং সারাউন্ডিংস এর যে থার্মাল ক্যাপাসিটি সেটাকে অনেক বেশি হাই হইতে হবে। The change of pressure should be made very slowly, এবং প্রেসারের যে পরিবর্তন করতে হবে সেটা খুব আস্তে আস্তে করতে হবে। এবং যেটা আসলে হবে, যে প্রসেসটা আসলে হবে, যে ধরো তোমার কাছে এরকম একটা কন্টেইনার আছে, সেই কন্টেইনারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে, তো তুমি এই গ্যাসের তাপমাত্রাটাকে কোনোভাবেই হচ্ছে বাড়াবে না বা কমাবে না। তো তুমি যদি এই গ্যাসের উপর চাপ প্রয়োগ করো, চাপ প্রয়োগ করলে কি ভলিউম কমে যাবে না বেড়ে যাবে? ভলিউম কমে যাবে। ভলিউম কমে যাবে। আচ্ছা, ভলিউম যদি কমে যায় এবং চাপও বাড়াইলা তখন কি টেম্পারেচার কি হবে? স্যার বাড়বে। টেম্পারেচার বাড়বে, কিন্তু টেম্পারেচার তো বাড়তে দেওয়া যাবে না। তখন যেটা করতে হবে, এই কন্ডাক্টর যদি মানে এই কন্টেইনারটা যদি গুড কন্ডাক্টর অফ হিট হয় তাহলে সে কি করবে, কিছু পরিমাণ তাপ এদিক থেকে বের করে দিবে। ঠিক আছে, কিছু পরিমাণ তাপ রিজেক্ট করবে এবং বাইরের থার্মাল ক্যাপাসিটি যদি বেশি হয় তারা এই তাপটাকে অ্যাবজর্ব করে নিয়ে যাবে। এবং এই জন্য এই প্রসেসটা হইতে হবে খুব আস্তে 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 কিছু পরিমাণ তাপ বের করে দিয়ে 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 এই ভিতরে টেম্পারেচারটাকে সবসময় ফিক্স রাখতে হবে। আবার এরকম হইতে পারে তুমি প্রেসার কমিয়ে দিলা, ভলিউম বেড়ে গেল, তোমার টেম্পারেচার কমে গেল, তখন কি করতে হবে, বাইরে থেকে দরকার পরিমাণ তাপ নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই জন্য বলা হয় the by absorption or rejection of necessary heat the temperature is to be kept constant. আর এই প্রসেসটা করার জন্য এই প্রসেসটা করতে হবে খুব স্লোলি, যেন প্রবলেম না হয়। এর জন্যই কন্টেইনারটাকে হইতে হবে গুড কন্ডাক্টর অফ হিট, এবং সারাউন্ডিংস বা আশেপাশে থার্মাল ক্যাপাসিটি হইতে হবে খুব বেশি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, আরেক ধরনের পরিবর্তন আছে, সেই পরিবর্তনটাকে বলা হয় কি, অ্যাডিয়াবেটিক চেঞ্জ বা অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসে কোনো একটা সিস্টেম কোনো ধরনের হিট গ্রহণও করবে না বা কোনো ধরনের হিট সে রিজেক্টও করবে না। Adiabatic process is a process in which a system neither receives heat or rejects heat. Adiabatic process হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসে কোনো একটা সিস্টেম কোনো ধরনের হিট রিসিভও করে না বা কোনো ধরনের হিট সে রিজেক্টও করে না। তো এই ধরনের যে প্রসেস, সেই প্রসেসকে বলা হবে অ্যাডিয়াবেটিক প্রসেস। এটা বাংলা হচ্ছে কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, এবং এই ধরনের প্রসেসের সময় একটা গ্যাসের মধ্যে যে ধরনের চেঞ্জ হয়, মানে ভলিউমের পরিবর্তন, প্রেসারের পরিবর্তন বা টেম্পারেচারের পরিবর্তনও করা যাইতে পারে এই ধরনের পরিবর্তন এই প্রসেসের ক্ষেত্রে, কিন্তু কোনোভাবেই তাপের পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, তাপের পরিমাণ কোনোভাবেই কম বেশি করা যাবে না। এবং এই প্রসেসের ক্ষেত্রে কি হয়, যে কোনো ধরনের হিট এই কন্টেইনারে প্রবেশ করবে না বা এই কন্টেইনার থেকে কোনো ধরনের হিট বের হয়ে যাবে না। তো বলা হচ্ছে নো হিট ইজ অ্যালাউড টু এন্টার অর টু লিভ দ্য গ্যাস। কোনো ধরনের হিট সে প্রবেশও করবে না, কোনো ধরনের হিট এখান থেকে বের হয়ে যাবে না।
সো এই ধরনের প্রসেসটাকে আমরা বলবো অ্যাডিয়াবেটিক প্রসেস, এবং এই ধরনের চেঞ্জকে বলা হবে অ্যাডিয়াবেটিক চেঞ্জ। এবং অ্যাডিয়াবেটিক চেঞ্জের সময় বয়েলের সূত্র মানা হয় না। এবং এই সময়ে যে গ্রাফটা হবে, ইসের ক্ষেত্রে যে গ্রাফটা ছিল বয়েলের সূত্রের ক্ষেত্রে, সেটা ছিল পিভি সমান সমান কনস্ট্যান্ট। এটা ছিল বয়েলের সূত্রের গ্রাফ, পিভি সমান সমান কনস্ট্যান্ট। আর এই ক্ষেত্রে যে গ্রাফটা হবে সেটা হবে পিভি গামা সমান সমান কনস্ট্যান্ট। এই যে পিভি গামা সমান সমান কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, এবং স্যার এ- পাওয়ার না স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গামা হচ্ছে power। গামাটা হ্যাঁ। এই ক্ষেত্রে যে কার্ভটা হবে বা যে গ্রাফটা হবে সেটা হবে এরকম একটু খাড়া। আগের আগের যে গ্রাফটা ছিল সেটা ছিল এরকম একটু এরকম ছিল, কিন্তু এবার হবে অনেক বেশি খাড়া, অনেক বেশি স্টিপার একটা গ্রাফ হবে। এবং কত গুণ খাড়া হবে? এই গামা গুণ খাড়া হবে, ঠিক আছে? আগের গ্রাফের চাইতে এই গ্রাফটা হচ্ছে গামা গুণ খাড়া হবে। তো এই প্রেসার ভার্সাস ভলিউম কার্ভ যেটা আছে সেই কার্ভটাকে আমরা বলবো অ্যাডিয়াবেটিক কার্ভ, ঠিক আছে? এবং দিস অ্যাডিয়াবেটিক কার্ভ ইজ স্টিপার দ্যান দা আইসোথার্মাল কার্ভ। এই অ্যাডিয়াবেটিক কার্ভটা হচ্ছে আগের কার্ভের চাইতে অনেক বেশি স্টিপার বা খাড়া। তো এইটারও কিছু কন্ডিশন আছে। কন্ডিশন গুলা কেমন? এটা কন্ডিশন গুলা হচ্ছে এইরকম যে এই কন্টেইনারটাকে অবশ্যই হইতে হবে নন কন্ডাক্টিং, ঠিক আছে? যেন কোনোভাবেই কোনো হিট বাইরে যাইতে পারে না বা বাইরে থেকে কোনো হিট ভেতরে প্রবেশ করতে না পারে, এই জন্য এই কন্টেইনারটাকে হইতে হবে নন কন্ডাক্টিং। স্যার এবং প্রকৃতপক্ষে হ্যাঁ মানে স্যার প্রকৃতপক্ষে কি এরকম ইয়ে আছে স্যার নন কন্ডাক্টিভ যে হ্যাঁ তাপ? আছে, হ্যাঁ থাকবে না কেন? স্যার অধাতু তাই তো না? অধাতু না, অধাতু বলে না, এটাকে বলা হয় আহ মানে এটা হচ্ছে কুপরিবাহী, ঠিক আছে, বা অপরিবাহী। আচ্ছা, কোনো গ্যাসকে যখন তরল করতে হয় তখনও তো এই থিওরি অ্যাপ্লাই করা হয়। গ্যাসের তরলের সাথে এটা সম্পর্ক। আচ্ছা, সমউষ্ণ প্রক্রিয়া মানে তাপমাত্রা এই যে আয়তন আর হইতেছে হলো চাপের মেইনটেইন করে যে মানে কোন গ্যাসকে তরলে রূপান্তরিত করা হয় তখন তো বয়েলের সূত্রটা ইউজ করা হয়। কোনো গ্যাসকে তরলে পরিণত করতে হইলে বয়েলের সূত্র মানতে হবে বা এই প্রক্রিয়া মানতে হবে, এটা নেসেসারি না। অন্য অনেক ওয়েতেই করা যেতে পারে, কিন্তু এই প্রক্রিয়াতেও করা যাবে, সমস্যা নেই। স্যার আচ্ছা, নন কন্ডাক্টিভ মেটালের একটা স্যার এক্সাম্পল হবে স্যার নন কন্ডাক্টিভ কাঠ, যেটা শুকনা কাঠ, উম, ঠিক আছে? তুমি ধরো যে কন্টেইনারে রাখলা তার পাশে আশেপাশে তুমি মানে এমন ভাবে কাঠ রেখে দিলা, বা হচ্ছে আহ এমন কিছু যেখান দিয়ে তোমার হবে না, তাপ পরিবহন হয় না। আচ্ছা, এখানে গামাটা যে দেখলাম এটার মান তো একক পরমাণুর জন্য একটা নির্দিষ্ট, দ্বিপরমাণুর জন্য একটা নির্দিষ্ট, আর ত্রিপরমাণুর জন্য এরকম নির্দিষ্ট না? হ্যাঁ, এটা নির্দিষ্ট মান, হ্যাঁ। আচ্ছা, তো এখানে কন্টেইনার যেটা হবে সেটা হইতে হবে নন কন্ডাক্টিং, এবং আশেপাশে থার্মাল ক্যাপাসিটি হইতে হবে খুব লো, এবং প্রেসারের যে পরিবর্তন সেই পরিবর্তনটা হইতে হবে খুব র্যাপিড, ঠিক আছে? চেঞ্জ অফ প্রেসার অফ দ্য গ্যাস মাস্ট বি ভেরি র্যাপিড সো দ্যাট দ্য হিট এক্সচেঞ্জ উইথ দ্য সারাউন্ডিংস ডাজ নট টেক প্লেস। এবং খুব দ্রুত এই প্রেসারের পরিবর্তনটা করে ফেলতে হবে যেন আশেপাশের সাথে কোনো ধরনের হিট এক্সচেঞ্জের কোনো সুযোগ না পায়, ঠিক আছে? এবং সেফটি হিসেবে কন্টেইনারটাকে খুব বেশি নন কন্ডাক্টিং রাখতে হবে, এবং আশেপাশে থার্মাল ক্যাপাসিটিটা খুব অল্প রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা এই পর্যন্ত রাখি, নেক্সট ক্লাসে আমরা আবার এরপর থেকে পড়বো। স্যার মিড টার্মের রেজাল্ট কখন দিবেন? আজকে দিনে দিয়ে দিব।